বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীদের অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের অধ্যায় 1 অর্থাৎ ভৌত জগৎ ও পরিমাপ এই অধ্যায়টির দ্বিতীয় লেকচার তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। আজকে আমাদের মূলত আলোচ্য বিষয় হবে স্থান, কাল ও সময় নিয়ে। স্থান, কাল কাল অর্থাৎ সময়, আর হচ্ছে ভর। মূলত তিনটা বিষয়বস্তু নিয়ে আমাদের একটু ধারণা নিতে হবে, যে এই ধারণাটা তোমরা এসএসসি পর্যায়ে পেয়েছো, যা মূলত নিউটনীয় বলবিদ্যার সাথে সম্পর্কিত। অর্থাৎ স্থান, যদিও এটা সেরকম বিস্তারিতভাবে বা আরেকটু গভীরে গিয়ে আলোচনাগুলো করা হয়নি যে স্থান জিনিস অ্যাকচুয়ালি কী, সময় জিনিসটা কী। তো এইখানে আমরা সাধারণ আমাদের অভিজ্ঞতার সাথে আমরা যেভাবে স্থান, কাল বা ভরের সাথে পরিচিত, তার থেকে আমাদের অভিজ্ঞতায় সামান্য কিছু পরিবর্তন আসতে পারে, আমাদের চিন্তা ভাবনায় কিছু পরিবর্তন আসতে পারে আধুনিক পদার্থবিজ্ঞানের তত্ত্বের সাহায্যে। তা আমরা এখন দেখার চেষ্টা করব যে সনাতনী পদার্থবিদ্যা, অর্থাৎ যেটাকে কিনা মূলত নিউটনীয় পদার্থবিদ্যা বলা হয়। নিউটন যে পদার্থবিদ্যাকে সমৃদ্ধ করেন তার তিনটে সূত্রের সাহায্যে, সেই পদার্থবিদ্যার সাপেক্ষে আমরা প্রথমে স্থানকে জানার চেষ্টা করব, তারপরে একই সাথে আধুনিক পদার্থবিজ্ঞান সেই সম্পর্কে কি বলছে সেটিও জানার চেষ্টা করব। আধুনিক পদার্থবিজ্ঞান আমরা বলে থাকি সাধারণত 1900 সালের পরের যে বৈজ্ঞানিক আবিষ্কার বা বৈজ্ঞানিক তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে পদার্থবিজ্ঞানে, সেটাকে মূলত আমরা আধুনিক পদার্থবিজ্ঞান হিসেবে জেনে থাকি। আসলে তাহলে জেনে নেওয়া যাক স্থান বলতে আমরা কি বুঝি। স্থান, স্পেস। স্থান সম্পর্কে সর্বপ্রথম জ্যামিতিক ধারণা দেন ইউক্লিড। তার পরবর্তীতে যে কোনো একটা স্পেসের বা স্থানের মধ্যে যে কোনো বিন্দুকে তিনটা স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করার একটি তত্ত্ব দাঁড় করান, যেটা আমরা ইউক্লিডীয় জ্যামিতিতে ব্যবহার করে থাকি। তিনটা স্থানাঙ্ক তোমরা ইতিমধ্যেই জেনেছো যে এক্স, ওয়াই, জেড, এরকম তিনটা অক্ষ বিবেচনা করে সেটাকে আমরা করতে পারি যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা জানতে পারি এরকম এক্স, ওয়াই, জেড দ্বারা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এখন এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জানতে হলে নির্দিষ্ট একটি কাঠামো বা নির্দিষ্ট একটি রেফারেন্স পয়েন্ট সাপেক্ষে সেটি বের করতে হয়। কোথায় সাপেক্ষে আছে এটা অ্যাকচুয়ালি আমরা ভেক্টর অধ্যায়ে এর ডিটেলস আরও এই বিষয়ে কিছু আলোচনা করব, কিভাবে আমরা ভেক্টরের সাহায্যে কোনো স্পেসকে বা কোনো বস্তুর অবস্থানকে নির্দেশ করতে পারি। তো স্পেসে অবস্থিত এরকম বস্তুর অবস্থানকে আমরা ত্রিমাত্রিক কাঠামোতে বিবেচনায় করে নিতে পারি, যেটা নিউটন তার বলবিদ্যাতেও এটিকে ব্যবহার করেছেন। অর্থাৎ নিউটনের মতে স্পেস এর কোনো শুরু বা শেষ নেই, এটি একটি অসীম বিস্তৃতি। অসীম বিস্তৃতি মানে এই অক্ষ এক্স অক্ষটাও অসীম বরাবর চলতে থাকবে, এদিকে ওয়াই অক্ষটাও অসীম বরাবর চলতে থাকবে, জেড অক্ষটাও অসীম বরাবর চলতে থাকবে। এটার কোনো শুরু বা শেষ এরকম কিছু নেই নিউটনীয় ধারণা অনুযায়ী। গ্যালিলিও সেই ধারণায় পোষণ করতেন। এরপর নিউটন আরও বলছেন যে স্থান এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো আলাদা রকম নাই, সকল জায়গায় এটা একই রকম এবং এটি সমসত্ব। সমসত্ব মানে সকল জায়গায় স্থানের যে গঠন বা স্থানের যে বৈশিষ্ট্য তার মধ্যে কোনো পার্থক্য ঘটবে না, সকল জায়গাতে এটা একই রকম। স্থানে অবস্থানরত বস্তু ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু স্থান নিজে ভিন্ন নয়। স্থান সব জায়গাতেই একই রকম এবং এটা অসীম পর্যন্ত সমসত্বভাবে বিস্তৃত, অবিচ্ছিন্ন। এই কথাগুলো গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। অবিচ্ছিন্ন, সমসত্ব এবং একটি সম্পূর্ণ স্বাধীন একটি মিডিয়া, অর্থাৎ এটি কারো উপর নির্ভরশীল নয়। অর্থাৎ কোনো বস্তু বা কোনো ঘটনা দ্বারা স্থানকে প্রভাবিত করা যায় না, এমনকি স্থানকে সময় দ্বারাও প্রভাবিত করা যায় না। স্থান একটি স্বাধীন সত্তা। এই ছিল স্থান সম্পর্কে
নিউটনীয় বলবিদ্যা বা নিউটন সহ আরও অন্যান্য বিজ্ঞানীদের ধারণা। পরবর্তীকালে যখন আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব আসে আধুনিক পদার্থবিজ্ঞানে, সেটিকে আমরা আপেক্ষিক তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করলে স্থানকে দেখা যায় যে স্থান অ্যাকচুয়ালি এরকম ত্রিমাত্রিক স্থানাঙ্ক কাঠামো দিয়ে সবসময় ব্যাখ্যা করা যাবে না। স্থান অ্যাকচুয়ালি বক্র। নিউটনীয় বলবিদ্যায় স্থান এক্স ওয়াই জেড অক্ষ বরাবর চতুর্দিকে একইভাবে বিস্তৃত হচ্ছে, কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান বলছে স্থান অ্যাকচুয়ালি বক্রতা রয়েছে এবং এটি ভরের সাথে জড়িত। স্থান সব জায়গায় তাহলে একই রকম থাকছে না, অর্থাৎ সেটা সমসত্ব নয়। যেটা নিউটন বলেছিলেন সমসত্ব, কিন্তু আইনস্টাইন বলছেন সমসত্ব নাও হতে পারে। এটি যেখানে ভর বেশি সেখানে স্থানের বক্রতা বেশি হবে, যেখানে ভর কম সেখানে স্থানের বক্রতা কম। মূলত মহাকর্ষ বলের পেছনে এই স্থানের বক্রতা দায়ী। এটি ছিল আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মূল বিষয়। কাজে স্থানের যে ধারণা সেটা সম্পূর্ণরূপে পাল্টে যাচ্ছে, এমনকি স্থান যে সম্পূর্ণ ত্রিমাত্রিক সেটাও বলা যাচ্ছে না, কারণ স্থান আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বে স্থান হয়ে যাচ্ছে চতুর্মাত্রিক, যেটা মিনকোয়েস্কি স্পেস দ্বারা সঠিকভাবে ব্যাখ্যা করা যায় এবং সেটাকে তখন একসাথে বলা হয় স্পেস টাইম কন্টিনিউম বা স্পেস টাইম ফ্যাব্রিক। অর্থাৎ স্পেস এবং টাইম যেন পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এরা আলাদা সত্তা নয়। যেখানে সনাতনী পদার্থবিজ্ঞান বা নিউটনের পদার্থবিজ্ঞান বলছে যে স্পেস আলাদা, টাইম আলাদা, সেখানে আধুনিক পদার্থবিজ্ঞান বলছে যে না, স্পেস টাইমের থেকে আলাদা না, টাইমও স্পেস থেকে আলাদা না। কাজে স্থান কিভাবে বক্র হয়? আধুনিক পদার্থবিজ্ঞানে যদি একটি ভারী বস্তু থাকে, যেরকম আমাদের কোনো গ্রহ বা কোনো সূর্য, নক্ষত্র, তাহলে তার আশেপাশে স্থানে সেরকম কার্ভড হয়ে যায়, এরকম অ্যাকচুয়ালি কার্ভড হয়ে এরকম দেবে যেতে পারে। যেমনটা হতে পারে এটা একটা জালের মতো আমরা চিন্তা করতে পারি, বা একটা কাপড়ের পর্দার মতো চিন্তা করতে পারি, যেটা একটি কাপড়ের পর্দায় চারদিকে চার কোণে যদি চারজন ধরে এটাকে টেনে রাখে এবং মাঝখানে যদি একটা ভারী লোহার বল বা ভারী কোনো বস্তু ছেড়ে দেওয়া হয়, তাহলে পর্দাটা কি হবে? ডেবে যাবে মাঝখানে, তাই তো? তা আপেক্ষিক তত্ত্ব বলছে এরকমই, যে এরকম কোনো ভারী বস্তু যদি স্পেসে থাকে তাহলে আশেপাশের স্পেসটা সেই জায়গায় কার্ভ হয়ে যায় এবং এই কার্ভেচারের জন্যই মূলত আশেপাশের গ্রহগুলো সেই কার্ভ ধরে সেটি ঘুরতে থাকে। মানে মহাকর্ষ বলের মূল কারণটা তারা এখানে বলার চেষ্টা করছেন। কাজেই এবং এটা প্রমাণিত হয়েছে যে স্পেস আসলেও বক্র, কারণ স্পেস দিয়ে আলোকরশ্মি যখন যায় তখন আলো বেঁকে যায়। স্পেসের বক্রতার সাথে সাথে আলোর বক্রতা প্রমাণিত হয়েছে। এখন আসা যাক সময় সম্পর্কে। সময় সম্পর্কের ধারণা একটুখানি চলে আসছে স্পেসের সাথে বলতে গেলে, কারণ স্পেস আর টাইম আধুনিক পদার্থবিজ্ঞানে ওতপ্রোতভাবে জড়িত। নিউটন বলছেন সময়ের কোনো শুরু বা শেষ নাই, সময় অনাদি অতন্ত, এবং সময় অন্য কোনো ঘটনা দ্বারা প্রভাবিত নয়। কোনো বস্তু বা কোনো ঘটনা দ্বারা সময়কে নিয়ন্ত্রণ করা বা বাড়ানো বা কমানো বা প্রভাবিত করা যাবে না, সহজ কথায় প্রভাবিত করা যাবে না। এবং এটি অ্যাকচুয়ালি আমাদের কাছে বাস্তবসম্মতই মনে হয়। আমাদের সাধারণ অভিজ্ঞতা আমরা তাই দেখি যে আমি যখন যেভাবে কোনো বস্তুকে যেভাবেই নেই না কেন, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেভাবে যাই না কেন, পৃথিবীর যে কোনো জায়গায়, এমনকি মহাবিশ্বের যে কোনো জায়গায় সময়ের ব্যাপ্তিটা একই রকম। আমাদের এখানে 1 মিনিট বলতে যতটুকু সময়কে বোঝানো হয়, মহাবিশ্বের যে কোনো জায়গায় 1 মিনিট বলতে তাই বোঝানো হবে। এটাই ছিল নিউটনের বলবিদ্যার সময় সম্পর্কে ধারণা। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান বলছে যে না, সময় অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং। সময় হচ্ছে বস্তু, মানে স্থানের মধ্য দিয়ে বস্তু যে বেগে গতিশীল হয় তার সাথে সম্পর্কিত। অর্থাৎ স্থানের মধ্য দিয়ে স্পেসকে কত দ্রুত আমরা অতিক্রম করছি তার উপর ভিত্তি করে সময় কোনো জায়গায় কোনো স্পেসে সেটি কম হতে পারে, আরেক জায়গায় বেশি হতে পারে। অর্থাৎ কোনো এক জায়গার 1 মিনিট আরেক জায়গার 10 মিনিটের সমান হতে পারে। বিষয়টা তোমাদের কাছে প্রথম একটু শুনতে অবাক লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এই বিষয়গুলো, এই চমৎকার বিষয়গুলো আমরা সেকেন্ড ইয়ারের শেষের দিকে গিয়ে মূলত আমরা এটা আধুনিক পদার্থবিজ্ঞান অংশে কেটে আলোচনা করব। অধ্যায় 8-এ গিয়ে মূলত আমরা এটা আলোচনার বিষয়বস্তু হিসেবে পাবো। সেখানে আরেকটু আমরা এর গভীরে পৌঁছাতে পারবো। তবে আপাতত এতটুকু বলে রাখতে পারি যে স্পেস যেরকম বক্র, তার সাথে সময়ও সেখানে বক্র। অর্থাৎ সময় একটি চতুর্মাত্রিক স্থান, সেটা কল্পনা করা তোমাদের জন্য এখন একটু কঠিন। মিনকোয়েস্কি স্পেস দ্বারা সেটাকে ব্যাখ্যা করা যায়, স্পেস টাইম কন্টিনিউম। এবং এই সময় মূলত চেঞ্জ হয় দর্শক বা পর্যবেক্ষকের গতির দ্বারা। অর্থাৎ আমি যদি এখানে ছোট একটা উদাহরণ দিই, এরকম যে
একটি কল্পনা করে একটি খুব দ্রুতগামী যান বা একটি খুব দ্রুতগামী একটা রেলগাড়ি আছে যেটি খুব দ্রুত পৃথিবীকে ঘুরে আসতে পারে, পৃথিবীকে একটা চক্র সম্পন্ন করতে পারে। এখন কোনো ব্যক্তি যদি প্ল্যাটফর্মে, সেই ট্রেনের প্ল্যাটফর্মে থাকে এবং একজন ব্যক্তি যদি ট্রেনে ঢুকে সেটা যদি ঘুরে আসে খুব দ্রুত পৃথিবীকে যদি অতিক্রম করে আসে, তাহলে প্ল্যাটফর্মে থাকা ব্যক্তির যেই মুহূর্তে ট্রেন চলা শুরু করলো তখন যদি সে সময় গণনা শুরু করে, তাহলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তির সময় 1 মিনিট অতিক্রান্ত হওয়ার সাথে সাথে ট্রেনটি যদি চলে আসে, সেটা একাধিকবার ঘুরে আসতে পারে, কিন্তু 1 মিনিট পরে সে থেমে গেল। এমত অবস্থায় যে যাত্রীটি ট্রেনের ভেতরে ছিল সেও একই সময় ট্রেন স্টার্টিংয়ের সময় এবং এন্ডিংয়ের সময় ঘড়ি অন করে এবং অফ করে। কিন্তু ভেতরের ব্যক্তি দেখছে তার ট্রেন শুরু হতে এবং থামতে সময় লেগেছে হয়তো 1 মিনিটের চাইতে বেশি, হয়তো না 1 মিনিটের চাইতে বেশি লেগেছে, এবং যে প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তি তার কাছে সময়টা ছিল কম। অর্থাৎ গতিশীল কাঠামো, ট্রেনটা এখানে গতিশীল কাঠামোতে টাইম স্লো হয়ে যাবে। স্পেস দিয়ে যত দ্রুত অতিক্রম করা যাবে সময় তার জন্য স্লো হয়ে যাবে একই ঘটনার জন্য। কাজে ঘটনা এখানে একটাই, যে ট্রেনটা থেমে শুরু হয়ে আবার থামলো, স্টার্ট হয়ে আবার স্টপ হলো, এটা হচ্ছে ঘটনা, এটা হচ্ছে সময়ের ব্যাপ্তি। কিন্তু ঘটনাকে দুইটা ভিন্ন জায়গা থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। একজন স্থির পর্যবেক্ষক, আরেকজন ঘটনার সাথে ঘূর্ণায়মান, অর্থাৎ ঘটনার সাথে সে কি মুভ করছে, ট্রেনের সাথেই মুভ করছে। কাজেই এই চলমান কাঠামোতে, গতিশীল কাঠামোতে যে ব্যক্তি ট্রেনের ভিতরে ছিল তার কাছে সময়টা অনেক বেশি বলে মনে হচ্ছে। তার কাছে মনে হওয়ার ঠিক অ্যাকচুয়ালি ব্যাপার না, বিষয়টা হলো সত্যি সত্যি অবজার্ভ সে করছে, সত্যি সত্যি তার কাছে সময়টা কি হচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে। এটাকে বলা হয় ইংলিশে টাইম ডায়ালেশন। আর যিনি বাইরে ছিলেন তার হিসেবে 1 মিনিট জাস্ট, কিন্তু ভিতরের ব্যক্তি বলছে না, আমি 2 মিনিট ট্রেনের ভিতরে ছিলাম, ট্রেন স্টার্ট হওয়া থেকে শুরু করে স্টপ হওয়া পর্যন্ত 2 মিনিট অতিবাহিত হয়েছে। কিন্তু বাইরের দর্শক বলছে না, আমি দেখছি যে ঘড়ি আমি অন করলাম অফ করলাম, আমি দেখছি 1 মিনিট সময় অতিবাহিত হয়েছে। ভিতরের ব্যক্তি বলছে আমারও সেম ঘড়ি, আমিও স্টপ ওয়াচ অন করেছি অফ করেছি এবং 2 মিনিট অতিবাহিত হয়েছে। এবং যখন ট্রেন থেমে গেল, 2 পর্যবেক্ষকের ঘড়ি যাচাই করে দেখা হলো যে ঘড়ি দুজনেরটাই ঠিক সময় দিচ্ছে। এমন না যে একজনেরটা স্লো একজনেরটা ফাস্ট, এরকমটা নয়, সেম ঘড়ি। কিন্তু ঘটনা যখন ঘটতেছে তখন কিন্তু সময়টা অ্যাকচুয়ালি সময় নিজেই চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং জিনিস এবং আমাদের অভিজ্ঞতার সাথে যায় না। কাজে এটি ছিল সময় সম্পর্কিত আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা, এবং এটি বাস্তব সত্য, এটি পরীক্ষালব্ধ ফলাফলের সাথে সম্পর্কিত এবং পরীক্ষালব্ধভাবে এটি প্রমাণিত। ফাইনালি আমরা আসি ভর সম্পর্কে আলোচনায়। ভর অ্যাকচুয়ালি কি? ভর নিউটনীয় বলবিদ্যায় বলছে ভর হচ্ছে একটি ধ্রুবক, অর্থাৎ কোনো বস্তুর ভর আমি যেখানেই পরিমাপ করি না কেন, মহাবিশ্বের যে কোনো জায়গায় পরিমাপ করি না কেন, ভর একই থাকবে। হয়তো তার ওজন চেঞ্জ হতে পারে, তার উপর ক্রিয়াশীল বল চেঞ্জ হতে পারে, কিন্তু ভরের পরিমাণটা বস্তুর পদার্থের পরিমাণের উপর নির্ভরশীল, এবং সেটাকে আমরা হিসাব করতে পারি তার জড়তা থেকে। অর্থাৎ যে বস্তুর জড়তা যত বেশি তার ভর তত বেশি। নিউটন সেকেন্ড ল সে কথাই বলছে। ফার্স্ট ল এবং সেকেন্ড ল, ফার্স্ট ল বল সম্পর্কে ধারণা হয়েছে, সেকেন্ড ল তার পরিমাপ করার বিষয়টা বলে দিচ্ছে। অর্থাৎ ভারী বস্তুকে একই পরিমাণ যদি আমি ত্বরণ দিতে চাই তাহলে বল বেশি দিতে হবে, বা একই পরিমাণ বল প্রয়োগ করলে তার ভারী বস্তুর ত্বরণ কম হবে, হালকা বস্তুর ত্বরণ বেশি হবে। এই যে কনসেপ্ট, এখানে যে ভরটা ইউজ হচ্ছে সেটাকে বলা হয় মূলত জড় ভর বা জ্যাড্য ভর বা ইনার্শিয়াল ম্যাস। আর নিউটনের মহাকর্ষ সূত্রে যে ভরের সাথে আমরা পরিচিত হচ্ছি, যে বল তাদেরকে আকর্ষিত করছে এক বস্তু থেকে আরেক বস্তুর মধ্যে, যে মহাকর্ষ বল কাজ করছে, সেইখানে ভরের সাথেও কিন্তু বলটা জড়িত। সেই বল আর জ্যাড্য বল বা জ্যাড্য বা যেটা এতক্ষণ যেটা বললাম নিউটন সেকেন্ড লয়ের যে বল, সেই বল অ্যাপ্লাই করলে কি ভরের সাথে কোনো সম্পর্ক আলাদা হয়? অর্থাৎ জ্যাড্য ভর আর হচ্ছে বা ইনার্শিয়াল ম্যাস আর হচ্ছে গ্র্যাভিটেশনাল ম্যাস, যেটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ভর। অর্থাৎ মহাকর্ষ বল তৈরি হওয়ার পেছনে যে ভর জড়িত, সেই ভর এই দুটো কি আলাদা কি না একই বলের যদি পরিমাণ অ্যাপ্লাই করা হয়। অর্থাৎ মহাকর্ষ বল একটা বস্তুর উপরে যতটুকু ভারী বস্তুর উপরে যতটুকু অ্যাপ্লাই করা হচ্ছে, ওই একই পরিমাণ মহাকর্ষ সমপরিমাণ বল যদি আরেকটা বস্তুর উপরে অন্য কোনো থার্ড পার্টি বা অন্য কোনো অবজেক্ট যদি সেটাকে অ্যাপ্লাই করে সেম অ্যামাউন্ট ফোর্স, তাহলে কি সেম অ্যামাউন্টের ত্বরণ হবে? অর্থাৎ মহাকর্ষীয় বলের জন্য যে ত্বরণ হয়েছিল সেটাই কি হবে? হ্যাঁ, পরীক্ষাগত ফলাফল থেকে সেটি পাওয়া যায়, এবং তখন আমরা জেনেছি যে অ্যাকচুয়ালি এই গ্র্যাভিটেশনাল ম্যাস এবং ইনার্শিয়াল ম্যাস দুটো অ্যাকচুয়ালি একই ম্যাস। অর্থাৎ নিউটনের তত্ত্বটা আরও সুপ্রতিষ্ঠিত হলো যে ভর সব জায়গায় একই রকম,
কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান কি বলে? আধুনিক পদার্থবিজ্ঞান এখানেও ডিফার করে এবং সেটিও পরীক্ষালব্ধ ফলাফল দ্বারা প্রমাণিত যে ভর, একই বস্তুর ভর স্পেসের বিভিন্ন জায়গায় তার অবস্থান সাপেক্ষে বিভিন্ন রকম এবং ভিন্ন পর্যবেক্ষকের সাপেক্ষে ভিন্ন রকম হতে পারে, ঠিক যেমনটা সময়ের ক্ষেত্রে হয়েছিল। একই ঘটনা ভিন্ন পর্যবেক্ষক যেরকম ভিন্ন ভিন্ন সময়ের ব্যাপ্তিতে সেটা পরিমাপ করলেন এবং দুটোই সত্য, ঠিক একইভাবে ভর ভিন্ন ভিন্ন পর্যবেক্ষকের সাপেক্ষে একই বস্তুর ভর ভিন্ন হতে পারে, ভিন্ন হয়, এবং সেটা কোনো ইলিউশন না, বা এটা কোনো দৃষ্টিভ্রম বা এটা কোনো ভ্রম না আর কি। এটি সত্য, প্রমাণিত সত্য, পরীক্ষালব্ধ ফলাফল দ্বারা সত্য, এবং দুটোই সত্য। একই বস্তুর ভর একজন কম হিসাব করছে, আরেকজন হিসাব করছে বেশি, কারণ তারা দুইটা ভিন্ন অবস্থায় রয়েছে, তারা দুইজন দর্শক ভিন্নভাবে সেটাকে পর্যবেক্ষণ করছে। অর্থাৎ যদি একটি গতিশীল কাঠামোতে একটি ভারী বস্তু থাকে, যেমন একটা রকেট, একটি রকেটে 1 কেজি ভরের একটি বস্তু আছে, রকেটটা খুব দ্রুত বেগে গতিশীল, কল্পনাতীত বেগে গতিশীল, ধরে নিই যে আলোর বেগের অর্ধেক বেগে গতিশীল। এমত অবস্থায় রকেটের ভেতরের পর্যবেক্ষক এর সাপেক্ষে ভরটা কিন্তু স্থির, এবং সে দেখছে ভর 1 কেজি ছিল, 1 কেজি আছে। রকেট যখন স্থির ছিল তখনও রকেটের ভেতরের বস্তুটার ভর ছিল 1 কেজি। রকেট যখন প্রচণ্ড বেগে গতিশীল, রকেটের সাথে ওই বস্তু গতিশীল, রকেটের সাথে ওই ব্যক্তিও গতিশীল, অর্থাৎ ব্যক্তি সাপেক্ষে বস্তু ছিল স্থির, সেই বস্তু কিন্তু ভর 1 কেজি আছে। কিন্তু যে এখন বাইরের দর্শক, যে কিনা এই রকেটের সহ তার ভেতরের বস্তুকে প্রচণ্ড বেগে গতিশীল আকারে পর্যবেক্ষণ করছে, সে দেখছে যে রকেটের ভরও যেরকম বেড়েছে, তার ভিতরের প্রত্যেকটা বস্তুর ভর বেড়ে গিয়েছে। এটি ইলিউশন না, এটা ভ্রম না, এটি হচ্ছে সত্যিকার অর্থেই তার ভর তার সাপেক্ষে বেড়েছে। এই জন্য আমরা বলি যে যখন কোনো বস্তু খুব দ্রুত বেগে গতিশীল হয় তখন তার ভর বেড়ে যায়। বেগ বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ স্পেসকে কীভাবে অতিক্রম করছি তার সাথে ভর জড়িত হয়ে পড়ে। এটি আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা। এই ছিল স্থান, কাল এবং ভর সম্পর্কে ক্লাসিক্যাল ফিজিক্স বা নিউটনিয়ান ফিজিক্স, যেটাকে নিউটনিয়ান ফিজিক্সকে ক্লাসিক্যাল ফিজিক্সও বলা হয়, এবং আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা। তো এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদেরকে দিতে চাই, সেটি হচ্ছে যে আমাদের ক্লাস তো শুরু হয়ে গেছে অনলাইনে, কিন্তু যেহেতু আমরা একটা ওরিয়েন্টেশন করতে পারিনি তোমাদের জন্য, কাজেই অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ চিন্তা করছে তোমাদের একটি ওরিয়েন্টেশন করার অনলাইনে। আর এর জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটি হলো তোমাদের উপস্থিতি। আমরা কিন্তু বুঝতে পারছি না তোমরা মোট কতজন স্টুডেন্ট আমাদের এই লেকচারটাকে ফলো করছো বা আমাদের এই শ্রেণী কার্যক্রম, অনলাইন শ্রেণী কার্যক্রমকে সাথে তোমরা সংযুক্ত হচ্ছ। কারণ যেমনটা বলা হয়েছিল, তোমরা প্রত্যেকে কমেন্টে লিখবে তোমাদের রোল নাম্বার। যতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে তারা কিন্তু সব রোল নাম্বার সেখানে পাওয়া যাচ্ছে না। এটি আসলে আশা করা যাচ্ছে না, এটি মোটেও উচিত নয়। এই জন্য আমরা আরেকটি প্ল্যাটফর্ম রেখেছি, যেটা আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করেছি। তোমরা ইতিমধ্যে হয়তো অনেকে জেনেছো, যারা জানোনি তারা এই লেকচারের মাধ্যমে জেনে নাও যে প্রত্যেকটা গ্রুপে আলাদা আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সায়েন্সের জন্য একটা, কমার্সের জন্য একটা, আর্টসের জন্য একটা। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যে বিষয় শিক্ষক ওই গ্রুপের তারা কিন্তু সংযুক্ত আছি, এবং সেখানে আমাদের এই লেকচারের যদি কোনো তোমাদের বুঝতে সমস্যা থাকে সেই বিষয়ে সেখানে আলোচনা করার সুযোগ আছে, সেখানে হোমওয়ার্ক নেওয়ার সুযোগ আছে, আরও অনেক রকম ফ্যাসিলিটিস আছে। তো জুম অ্যাপ ব্যবহার করে কিভাবে আমরা অনলাইনে ক্লাস করতে পারি, মিটিং করতে পারি, সেই বিষয়ে বোঝার জন্য কিন্তু আমাদের ওই হোয়াটসঅ্যাপে আসতে হবে। কারণ একটা প্ল্যাটফর্ম ছাড়া জুম এর নোটিফিকেশন বা তার লিঙ্ক শেয়ার করা যায় না। পাসওয়ার্ডই বলি বা